আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক বিবেচনায় জরুরি অবস্থা জারি না করার পক্ষে দলগুলো, সংস্কার বাস্তবায়ন পরবর্তী সংসদের দিকে ঠেলে দেওয়ার বিপক্ষে এনসিপি। নির্বাচনের দেরি হলে বাংলাদেশ পেছাবে মনে করেন বিএনপি, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলছে মন্তব্য। জুলাই অভ্যুত্থানের মতো বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ঐক্যবদ্ধ হতে এনসিপির তাগিদ, নতুন দেশ গড়ার লড়াইয়ের আহ্বান। এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ 10 জুলাই, খালাস চেয়ে আসামি পক্ষের যুক্তি উপস্থাপন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। রাজনৈতিক বিবেচনায় জরুরি অবস্থা জারি করা যাবে না, এই বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। বিএনপি বলছে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সংবিধান পরিবর্তন ও সংশোধন চায় তারা। তবে সংবিধানের সংশ্লিষ্ট ধারা পরিবর্তন ও সংশোধন আগামী সংসদে আলোচনার পরই করা যেতে পারে। জাতীয় নাগরিক পার্টি বলেছে সংস্কার বাস্তবায়ন পরবর্তী সংসদের দিকে ঠেলে দেওয়ার বিপক্ষে তারা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনার 10ম দিন। দিনের শুরুতে মূল আলোচনা ছিল উপজেলা পর্যায়ে অধস্তন আদালত প্রতিষ্ঠা করা। এ নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়ে কয়েকটি প্রস্তাবনা দিয়েছে। অনেক উপজেলায় দরকার নেই, চৌকি আদালত এটা করতে পারছে, সেই জন্যই একেবারেই সবকিছু বাদ দিয়ে কাল পরশু করতে হবে। নট দ্যাট এখানে আমরা প্রস্তাব দিয়েছি পর্যায়ক্রমে যাতে সকল উপজেলায় বিচার আদালত নিয়ে যাওয়া হয়। পরের আলোচনায় জরুরি অবস্থা সংশ্লিষ্ট সংবিধানের 3টি ধারা নিয়ে আলোচনা হয়। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, যুদ্ধ কিংবা বহিঃশত্রুর আক্রমণের মুখে জরুরি অবস্থা জারির বিদ্যমান বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। তবে অভ্যন্তরীণ বিদ্রোহ ও গোলযোগের নামে অতীতের মতো রাজনৈতিক বিবেচনায় জরুরি অবস্থা জারি নিয়ে দলগুলোর পক্ষে বিপক্ষে অবস্থান থাকায় চূড়ান্ত ঐক্যমত হয়নি সোমবারের আলোচনায়। নীতিগতভাবে আমরা জরুরি আইন বা জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে আইনগুলো সেই বিধানগুলোতে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় সংশোধনী আনা প্রয়োজন, এই ব্যাপারে একমত। এবং এটা রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না, এই ব্যাপারে এক। বিধান আরও সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো। আভ্যন্তরীণ বিদ্রোহ এটা যদি বলেন জরুরি অবস্থা, তাহলে এই যে 24-এর গণ অভ্যুত্থান হলো, এটাও তো সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ। যে মৌলিক কারণে যে প্রয়োজনে জরুরি অবস্থা জারি করা হয়েছে সেটা যাতে বিঘ্নিত না হয়। ঐক্যমতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন এবং জুলাই সনদের মাধ্যমে দেশের রাজনীতি ও নয়া বন্দোবস্ত নির্ধারণ করা হবে বলছে এনসিপি। যে জুলাই সনদের মধ্য দিয়ে যে মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়িত হবে সেটা বাংলাদেশের সামনের রাজনীতিকে নির্ধারণ করবে, সামনের বাংলাদেশের কাঠামোকে নির্ধারণ করবে। সেই ব্যাপারে যদি কেউ শুধুমাত্র সংসদের উপরে নির্ভর করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা মনে করব যে আমাদের এই যে গোটা আলোচনা, ঐক্যমতের আলোচনা, সে আলোচনা অবশ্যই কার্যকর হবে না। সোমবার দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমতে আসায় জাতীয় ঐক্যমত কমিশন স্বস্তি প্রকাশ করেছে। তাদের সাংগঠনিক দায়িত্ব পাশে রেখে অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটা ঐক্যমত্য তৈরির জায়গায় যতটা আন্তরিকভাবে অংশগ্রহণ করা সম্ভব তারা করছেন। জাতীয় ঐক্যমত কমিশন জানিয়েছে বৃহস্পতিবার পরবর্তী বৈঠকে আলোচনা হবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের যত দেরি হবে বাংলাদেশ তত পেছাবে, দেশে বিনিয়োগ ও বাণিজ্য স্থবিরতা দেখা দেবে, সামাজিক নিরাপত্তায় বিঘ্ন ঘটবে। তিনি আশা করেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশ ও জাতি গণতান্ত্রিক ধারায় ফিরবে। সোমবার দুপুরে সিলেট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো চলছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির তথ্য, ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। সিলেটের পাঠানটুলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচিত সরকার না থাকলে দেশ পিছিয়ে পড়বে। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশকে গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে চায় বিএনপি। স্বপ্ন তো আমাদের কাছে, সেই স্বপ্ন হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ করব, যেখানে এই সমস্ত নাই। আমাদের দিকে আঙ্গুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি, কারো জমি দখল করেছি, ব্যবসা দখল করেছি, চাঁদাবাজি করেছি, এই কথা যেন কেউ বলতে না পারে। আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পথ দেখিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, এগিয়ে চলো সামনের দিকে, জয় আমাদের সুনিশ্চিত। এর আগে সকালে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব সহ দলের নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে তারা সবাই এখন রাজপথে। ফ্যাসিবাদের ব্যবস্থার বিনাশ ঘটিয়ে নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াই চালিয়ে যেতে হবে। মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার বিকেলে সিরাজগঞ্জের বাজার স্টেশনে মুক্তির সোপানে পথসভায় নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে সারা দেশের মানুষ সমর্থন দিয়েছিলেন। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতেও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপিতে যোগ দিতে চাইলে ভয় দেখানো হয়। এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের জন্য প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত। পথসভায় আরও অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক মাহিন সরকার, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, এনসিপি নেত্রী তাসনুভা জাবিন ও অন্য নেতাকর্মীরা। আমরা চাই না এই গণ অভ্যুত্থানের পরেও কোনো প্রশাসক, কোনো দলীয় এজেন্ডা দলের মুখপাত্র হিসেবে কাজ করুন, বরং জনগণের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। মানুষের যে নাগরিক সুবিধা, নাগরিক অধিকার, সেটা বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। এনসিপির নেতা কর্মী রাস্তায় আছে বলেই আমরা হচ্ছি নেতা। সুতরাং আমার এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপজেলা ইউনিট, জেলা ইউনিট এবং আমাদের সেন্ট্রালের প্রত্যেকটা নেতা কর্মীর জন্য আমরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত। আপনারা নির্ভয়ে কাজ করুন। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা সেই বিষয়ে 10 জুলাই আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায় সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। পাল্টা যুক্তি উপস্থাপন করে আসামিদের খালাস চেয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। মাঝারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারকের ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ গঠন নিয়ে শুনানিতে প্রসিকিউশনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা যুক্তি উপস্থাপন করে আসামিপক্ষ। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল। আগামী 10
জুলাই 2025 তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। উনি যে অভিযোগ এনেছেন, উনি যে কথা বলেছেন যে এটি অসত্য, সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয় তারপরে বিচারে গিয়ে। সেজন্য ওনার এই সাবমিশন গ্রহণযোগ্য নয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যার মামলায় চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী সহ 3 জনের বিরুদ্ধে 7ই সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। ওই 3 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতিও দিয়েছেন আদালত। মাজহর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আগামী নির্বাচনের আগে জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার নিশ্চিতের কথা বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শো অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদের উত্থান যেন পুনরায় না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সাদি মাহমুদের রিপোর্ট। 2024-এর জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের অনন্য এক অধ্যায়। এই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ। গণ অভ্যুত্থানের সময় তরুণ প্রজন্মের সাহস, সংকল্প ও গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধা জানান শ্রাবণ বিদ্রোহ তথ্যচিত্রের প্রিমিয়ার শো দেখতে আসা অতিথিরা। আমাদের নিজেদের দায়িত্বকে মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা আসলে শহীদদের স্মরণ করি এবং শহীদদের যে হিরোইজম, বীরত্ব, শৌর্য, সেটাকে আমরা আমাদের প্রাথমিক হিসেবে নিই যে আমরা যদি আবারও এই পরিস্থিতির মুখোমুখি হই, আমরা যদি আবারও ফ্যাসিবাদী শাসনের মুখোমুখি হই, তাহলে যেন আমরা আবার তাদের প্রেরণা অনুসরণ করে লড়াই করতে পারি। সমস্ত জায়গায় মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল একটা জায়গায় ঠিক থাকতে হবে যে আমরা অন্যায়কে মেনে নিব না, আমরা কখনোই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দিব না, আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিত করব। পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে, তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই। আইন উপদেষ্টা বলেন, দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে গণ অভ্যুত্থানের সময় যারা নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল তাদের দ্রুত বিচার নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ফলে আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাচ্ছি এবং আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন আমন্ত্রিত অতিথিরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। অমিত সম্ভাবনাময় চামড়া শিল্পের টেকসই উন্নয়নে সব পক্ষের কার্যকর অংশগ্রহণ জরুরি। এ লক্ষ্যে চামড়া খাতের সমন্বয়হীনতা দূর করতে 15ই আগস্টের মধ্যে মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হচ্ছে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ TCC। এমন উদ্যোগ চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়ন সহ বিশ্ববাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে ভূমিকা রাখবে প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। আফরোজা হাসির রিপোর্ট। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত চামড়া শিল্প, তবে জাতীয় অর্থনীতিতে নেই কাঙ্ক্ষিত অবদান। উল্টো নানা অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে দশকের পর দশক অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প। অনিয়ন্ত্রিত বর্জ্যদূষণ ও সনাতনী পদ্ধতির কারণে পরিবেশ প্রতিবেশ যেমন ধ্বংস হচ্ছে, তেমনি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এমন বাস্তবতায় ধুঁকতে থাকা চামড়া খাতের সংকট কাটিয়ে সমৃদ্ধি নিশ্চিতে পোশাক শিল্পের আদলে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ বা TCC গঠনের উদ্যোগ। রাজধানীতে ওশি ফাউন্ডেশন ও লেদার ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে অংশীজনদের মতবিনিময় সভায় উঠে আসে TCC গঠনের প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সংকট উত্তরণের নানা রূপরেখা। এই TCC যদি মজুরি নির্ধারণ করতে চায় তাহলে TCC কিন্তু কাজ করবে না, এটা খেয়াল রাখতে হবে। এই TCC অনেক কিছু বিষয় এড়াইয়ে যাবে, এই TCC অনেক নতুন বিষয় আনবে। এইভাবে যদি পরিধি ঠিক করা হয় তাহলে কিন্তু TCC ফাংশনাল হবে। সবার গাইডেন্স এবং দিয়েই যাতে একটা পারফেক্ট একটা মডেল TCC তৈরি হয়, যেটা গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে যে ঘাটতিগুলো ছিল সেই ঘাটতিগুলো যেন এইবার এই লেদার TCCতে আমরা যেন অ্যাড্রেস করতে পারি। যেহেতু এটা লেদার TCC হবে এবং সুতরাং মালিক এবং ওয়ার্কারদের রিপ্রেজেন্টেটিভ তারাই যেন নির্ধারণ করতে পারে। শুধুমাত্র ফর্ম করলাম,
পরবর্তীতে এর কার্যকারিতাটা এর মধ্যে সীমাবদ্ধ থাকলো, টিকমার্ক দেওয়ার মধ্যে যে একটা টিসিসি ফর্ম করতে হবে আমরা করলাম, সেটা যেন না হয়, এটা রিয়েলি একটা মিনিংফুল যেন একটা কিছু হয়। সো সেটা হলে আমরা এবং এই সেক্টর উপকৃত হবে। মালিক পক্ষের প্রতিনিধি সিলেক্ট করবেন, শ্রমিক পক্ষের প্রতিনিধি সিলেক্ট করবেন, আর সরকারের পক্ষে যারা, এই বিষয়টা যাতে ঠিকভাবে করা হয় সেটা একটু নজরে রাখতে হবে। আমরা 10-12 বিলিয়ন না, আমরা অন্তত পক্ষে 30 বিলিয়ন চামড়া খাত থেকে আমরা আয় করার ব্যবস্থা করব। এই স্বপ্ন যদি বাস্তবায়নের দিকে যাওয়া যায় তাহলে আমার মনে হয় যে এটা দ্রুতই করা সম্ভব হয়ে যাবে, যে 3 পক্ষ মিলে যে কোনো বিষয়ের সমাধান। চামড়া শিল্পে পরিবেশগত মানদণ্ডের পাশাপাশি অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে 15ই আগস্টের মধ্যে টিসিসি গঠনের আশ্বাস সরকারের। চামড়া হলো বাংলাদেশে সবচেয়ে পোটেনশিয়াল আইটেম, কিন্তু আমরা সেটাকে ভ্যালু করতে পারিনি। টিসিসি যদি আমরা গঠন করি সেই জায়গায় এই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে, কারণ এখানে শ্রমিকের স্বার্থ দরকার, এবং শ্রমিকের স্বার্থ তখনই রক্ষা করা সম্ভব যখন আমি মালিকের স্বার্থটা দেখব। আমরা 15ই আগস্টের মধ্যে একটা পূর্ণাঙ্গ একটা টিসিসি আমরা গঠন করতে চাই লেদার সেক্টর। এটা হবে আমাদের সেক্টর ওয়াইজ সেকেন্ড টিসিসি। বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস ও গণস্বাস্থ্য কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর যা থাকছে: দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। মুন্সিগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের পুকুর থেকে 5 মাস বয়সের 2 যমজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকার সোহাগ শেখ ও শান্তা বেগম দম্পতির সন্তান। এই ঘটনায় শিশু দুটির মা বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতরাত 8টার দিকে বাড়ির পেছনের পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন তাদের চাচা সাকিব শেখ। মৃত লামিয়া ও সামিহার চাচা সাকিব শেখ জানান, রাতে সোহাগের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে এগিয়ে গেলে শান্তা বেগম জানান তার স্বামী বাচ্চাদের পুকুরে ফেলে দেয়। সাকিব দ্রুত গিয়ে পুকুর থেকে উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শ্রীনগর থানার ওসি জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে তাদের মা বাবাকে সন্দেহ করা হচ্ছে, তাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 104 জনে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। নিহতদের মধ্যে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া 27 শিশু রয়েছে। ভারী বর্ষণে আকস্মিক বন্যার মধ্যে দিয়ে টেক্সাসে প্রাণহানির ঘটনা ঘটে। টেক্সাসের আবহাওয়া অফিস জানিয়েছে 2-1 দিনের মধ্যে বৃষ্টিপাত কমতে পারে। বৃষ্টিপাত কমলেও টেক্সাসে কয়েকটি নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এবার নিটল টাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে বাড়ি পানি কচুর আবাদ। সামান্য পরিচর্যায় বেড়ে ওঠে এসব কচু। খরচের চেয়ে লাভ কয়েক গুণ বেশি। ধানের বিকল্প হিসেবে অনেক কৃষক আবাদ করছেন পানি কচু। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। চলতি মৌসুমে টাঙ্গাইলের 230 হেক্টর জমিতে কচুর আবাদ হয়েছে। বিশেষ করে পাটনার প্রকল্পের আওতায় বাড়ি 1, 8 ও 9 জাতের কচুর আবাদ বেশি হচ্ছে। জেলার ভুয়াপুর, ঘাটাল, ধনবাড়ি, টাঙ্গাইল সদর ও দেলদুয়ারে কচুর বাম্পার ফলন হয়েছে। লাভজনক হয় দিন দিন বাড়ছে কচুর আবাদ। জানুয়ারি 14 তারিখে বাড়ি 8 এবং 9 লতি চাষ করছি এবং আমার খরচা হয়েছে 30,000-এর মতো। আমি প্রথম থেকে লতি বিক্রি করতেছি, তাতে আমার প্রায় 1,20,000 মতো বিক্রি হয়েছে। খরচ হয়েছে 17,000 টাকা। আমি এই যাবৎ কচু লতা সহ বেচছি 45,000 টাকা। লতি কচু এটা এমন একটি কচু যেটা আমাদের প্রাকৃতিক দুর্যোগে যখন সকল সবজি ধ্বংস হয়ে যায় তখন এই কচুটা সুন্দর অবস্থায় মাঠে অবস্থান করে। ওই সময় আমরা এই কচুটাকে বাজারে বিক্রি করলে একদিকে আমরা উচ্চ মূল্য পাই, আরেকদিকে ক্রেতাও তার হাতের নাগালে
সবজিটা পায়। কচু আবাদে কৃষকদের প্রশিক্ষণ, তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ। আমাদের বাড়ি পানি কচু ৮ এবং ৯-এর উপযোগিতা যাচাই এবং এর বিস্তার লাভের আমাদের কাজ হাতে নিয়েছি। এখানে ধানের পাশাপাশি সবজি ফসল, ফুলকপি, বাঁধাকপির মাঝেই আমরা এই বাড়ি পানি কচু ৮ এবং ৯-এর চাষের প্রযুক্তিগত পরামর্শ দিয়ে যাচ্ছি। জৈবিক দমন ব্যবস্থা, সেক্স ফেরোমন ট্র্যাপ এবং আমাদের রাসায়নিক যে দমন সেটা কম করে কীভাবে সবজি উৎপাদন করা যায়, এই জন্য যত পরামর্শ আমরা কৃষককে দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সচেতনতা সৃষ্টি করা হলে কচুর আবাদ বৃদ্ধি ও পুষ্টির ঘাটতি পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের ঘাটাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বর্ষায় বিষধর সাপের কামড়ে মৃত্যুর হার কমাতে রংপুর বিভাগে সচেতনতা কার্যক্রম শুরু করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। কর্মসূচিতে প্রকৃতির ভারসাম্যের জন্য সাপের আবাসস্থল রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া সাপের কামড়ের পর সঠিক চিকিৎসা ও দেশে অ্যান্টিভেনম তৈরিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠকরা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। রংপুর বিভাগে উদ্ধার হওয়া পদ্ম গোখরা, খইয়া গোখরা, ওয়ালস ক্রেট, ব্র্যান্ডেড ক্রেট, কমন ক্রেট, ব্ল্যাক ক্রেট সহ বিষধর সাপ নিয়ে ক্যাম্পেইন শুরু করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। রংপুর কারমাইকেল কলেজ প্রাঙ্গণে প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ সাপ হত্যা বন্ধ করা, সাপের কামড়ে জীবন বাঁচাতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সচেতন করা হয়। জীবনের প্রথম এত সাপ দেখলাম, আমি সুন্দর লাগলো। আমাদের ছেলেমেয়েরা এত বড় সাপ দেখেনি, তাই আনা খুব উত্তম বা সুন্দর কাজ করছেন। সঙ্গিনী, ডারাস, অনেক কিছু সাপে দেখলাম। সাপ যে শুধু আমাদের ক্ষতি করে এমন না, আমাদের পরিবেশের যে জীববৈচিত্র্য সেটা রক্ষা করে। সাপটাকে না মেরে এটাকে আমরা যদি ছেড়ে দিই তাহলে এটা আমাদের পরিবেশে অনেকটা ভালো ভূমিকা রাখবে। ক্যাম্পেইনে লোকালয়ে সাপের উপদ্রব বাড়ার কারণ তুলে ধরেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সংগঠকরা। আমাদের মানুষদের কাজের জন্য সাপেদের আবাসস্থল ধ্বংস করতেছি, আর এই ধ্বংস করার ফলেই কিন্তু সাপেরা লোকালয়ে বেশি বেশি চলে আসতেছে। আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম কারেন্ট জাল বা আরও যে জালগুলো রয়েছে মাছ শিকারের জন্য আমরা ফেলে রাখি, সে জায়গাগুলোতেও সাপ বেঁধে কিন্তু সাপ মারা পড়তেছে। বিষধর সাপের দংশনের 100 মিনিটের মধ্যে চিকিৎসা শুরুর আহ্বান জানানো হয় ক্যাম্পেইনে। দেশে অ্যান্টিভেনম তৈরির একটা ব্যবস্থা করে, সেক্ষেত্রে দেখা যাবে যে এই সংকটগুলো থাকবে না। তখন আমাদের দেশে যদি স্নেক বাইট হয়, রোগী মারা যাওয়ার চান্স অনেকটা কমে যাবে। ক্যাম্পেইনে খাল, বিল, জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধের উপর গুরুত্বারোপ করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবার খেলার খবর। দর্শক, সবশেষ ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনৈতিক বিবেচনায় জরুরি অবস্থা জারি না করার পক্ষে দলগুলো, সংস্কার বাস্তবায়ন পরবর্তী সংসদের দিকে ঠেলে দেওয়ার বিপক্ষে এনসিপি। নির্বাচনের দেরি হলে বাংলাদেশ পেছাবে মনে করেন বিএনপি। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলছে মন্তব্য। জুলাই অভ্যুত্থানের মতো বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ঐক্যবদ্ধ হতে এনসিপির তাগিদ, নতুন দেশ গড়ার লড়াইয়ের আহ্বান। এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ 10 জুলাই, খালাস চেয়ে আসামি পক্ষের যুক্তি উপস্থাপন। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।